हेलो एवरीवन, वेलकम टू केमिस्ट्री क्लास। आज আমরা তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন গেইন এনথালপি এই সম্পর্কে পড়ব। আমরা আগের দিন আয়নাইজেশন পোটেনশিয়াল আর আয়নাইজেশন এনথালপি সম্পর্কে পড়েছিলাম। তাতে কি জেনেছিলাম যে কোনো একটা অ্যাটমের সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে লিবারেট করতে গেলে যে অ্যামাউন্ট অফ এনার্জিটা তাকে গেইন করতে হয় বা নিতে হয়, সেই অ্যামাউন্ট অফ এনার্জিটাকেই বলা হয় আয়নাইজেশন পোটেনশিয়াল আর আয়নাইজেশন এনথালপি। আর ইলেকট্রন গেইন এনথালপিটা কি না, ঠিক তার উল্টোটা। এখানে ইলেকট্রন লিবারেট করছে আর এখানে ইলেকট্রন গেইন করবে। মানে কোনো একটা গ্যাসিয়াস অ্যাটমের ওই সর্ববহিস্থ কক্ষপথ গ্রাউন্ড স্টেটে সর্ববহিস্থ কক্ষপথে যখন একটা ইলেকট্রনকে আমি গেইন করব, ওই অ্যাটমটা একটা ইলেকট্রনকে গ্রহণ করবে, সেই ইলেকট্রনটা গ্রহণ করার জন্য যে অ্যামাউন্ট অফ এনার্জিটা তাকে লিবারেট করতে হবে, সেই অ্যামাউন্ট অফ এনার্জিটাকে বলা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন গেইন এনথালপি। বোঝা গেছে? এখানে যা ডেফিনেশন ছিল এখানে সেটাই, শুধুমাত্র এখানে হচ্ছে কি একটা ইলেকট্রনকে লিবারেট করতে গেলে ইলেকট্রন ছাড়তে গেলে এনার্জি গ্রহণ করবে, whereas ইলেকট্রন গ্রহণ করতে গেলে এনার্জি লিবারেট করতে হবে। আমি যদি কোনো জিনিস কিনতে চাই তাহলে আমাকে পয়সা দিতে হয়। সিমিলারলি আমার থেকে যদি কেউ কোনো জিনিস কিনতে চায় তাহলে কি করতে হবে? আমাকে পয়সা দিতে হবে। ব্যাপারটা সেই রকম। এখানে পয়সা মানে এনার্জি। ব্যাপারটা বোঝা গেছে? এবার তার মধ্যে দু একটা এক্সেপশনাল আছে, যেরকম আমরা আয়নাইজেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে দেখেছিলাম। যেমন সোডিয়ামের একটা ইলেকট্রন সে লিবারেট যখন করছিল তখন আমরা দেখেছিলাম সে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি গ্রহণ করার চাইতে সে কি করছিল, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লিবারেট করছিল। এটাই তো আমরা দেখেছিলাম। কেন এক্সপ্লেন করা হয়েছে? এখানেও সেরকম অনেক রকমের এক্সপ্লেনেশন আছে, আমরা আস্তে আস্তে পড়বো। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? ইলেকট্রন অ্যাফিনিটি একটা এনার্জি টার্ম। ইলেকট্রন অ্যাফিনিটি কথাটার মানে কি, যে তার সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রনকে গ্রহণ করার জন্য যতটা এনার্জি লিবারেট করবে সেটাই হচ্ছে তার ইলেকট্রন অ্যাফিনিটি। যার অ্যাফিনিটি যত বেশি সে তত ভাস্ট অ্যামাউন্ট অফ এনার্জি লিবারেট করবে। বোঝা গেছে? মানে একটা ইলেকট্রন নেওয়ার জন্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি খরচ করতে যে রাজি, তার মানে কি তার ইলেকট্রন অ্যাফিনিটিটা অনেক বেশি। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমাদের পর্যায় সারণীর পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে এটা ডিফার করে চলো সেটা দেখা যায়। দেখো, কোনো একটা অ্যাটম সে যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, আমরা কি জানি, যখন কেউ একজন ইলেকট্রন লিবারেট করছিল, ইলেকট্রন বের করে দিচ্ছিল, তখন সেই ইউনি পজিটিভ চার্জে কনভার্ট হচ্ছিল। সিমিলারলি যখন কোনো একটা অ্যাটম কোনো একটা ইলেকট্রনকে গ্রহণ করবে তখন সে কি হবে না, ইউনি নেগেটিভ আয়নে কনভার্ট হয়ে যাবে। যখন ইউনি নেগেটিভ আয়নে কনভার্ট হবে তখন সে একটা এনার্জিকে লিবারেট করবে। এটারই আমরা নাম দিয়েছি ইলেকট্রন অ্যাফিনিটি। ক্লিয়ার? সিমিলারলি কোনো একটা অ্যাটম যখন এনার্জি গ্রহণ করার মাধ্যমে ইলেকট্রন লিবারেট করে তখন সেই এনার্জিটাকে আমরা বলি আয়নাইজেশন পোটেনশিয়াল। মানে দুটো অ্যাকচুয়ালি বিপরীত কথা। ঠিক আছে? আচ্ছা, এখানে ফ্যাক্টরস এফেক্টিং ফ্যাক্টরস গুলো কি এই ইলেকট্রন অ্যাফিনিটির ওপর? এফেক্টিং ফ্যাক্টরসটা কি? দেখো, প্রথমে হচ্ছে নিউক্লিয়ার চার্জ। ঠিক আছে? নিউক্লিয়ার চার্জ মনে করো আমি বলছি বেরিলিয়াম অ্যান্ড বোরন। বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে 4 অ্যান্ড বোরনের হচ্ছে গিয়ে 5। তার মানে এখানে বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার যদি 4 হয়, নাম্বার অফ প্রোটন হচ্ছে গিয়ে 4, আর বোরনেরও নাম্বার অফ প্রোটন হচ্ছে গিয়ে তার মানে কি 5, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেরিলিয়ামের চাইতে বোরনের নিউক্লিয়াসের চার্জটা বেশি আছে। যার যত নিউক্লিয়াসের চার্জ বেশি থাকবে, নিউক্লিয়াসে যত চার্জটা বেশি থাকবে, তত সেই বাইরের কক্ষপথের প্রতি আকর্ষণটা কি হবে, ইনক্রিজ করবে। বাইরের কক্ষপথের প্রতি যদি আকর্ষণ ইনক্রিজ করে তার মানে সেই ইলেকট্রনগুলোকে বেশি ভালোভাবে ধরে রাখতে পারবে। তাহলে বাইরে যদি কোনো একটা ইলেকট্রন থাকে তাকে গ্রহণ করার প্রতি তার আসক্তিটাও বেশি হবে। মানে সে চাইবে যে আমার তো ভেতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে বেশি অ্যামাউন্টের পজিটিভ চার্জ আছে, সে একটা ইলেকট্রনকে বেশি ভালোভাবে আকর্ষণ করে ধরে রাখতে পারবে। তাহলে তার অ্যাফিনিটিটাও বেশি হবে। মানে যত নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পাবে তত ইলেকট্রন নেগেটিভ চার্জ, নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। মানে কি, নিউক্লিয়াস আছে পজিটিভ চার্জ,
তাহলে যত পজিটিভ চার্জ বৃদ্ধি পাবে তাহলে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণটাও বেশি হবে, তাই না? কারণ ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ চার্জ, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। তাহলে নিউক্লিয়ার চার্জ যত ইনক্রিজ করবে তত ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে। তাহলে আমরা জানি পিরিয়ডিক টেবিলের লেফট থেকে রাইটের দিকে আমরা যত যাই তত কি হয় না আমাদের নিউক্লিয়াসের এই নিউক্লিয়ার যে চার্জটা প্রোটনের সংখ্যাটা সেটা ইনক্রিজ করে। প্রোটনের সংখ্যা যত ইনক্রিজ করে তত নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করে, তাই না? তাহলে নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করছে কথাটার মানে হচ্ছে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করছে, ইলেকট্রনকে গ্রহণ করার প্রবাবিলিটি ইনক্রিজ করছে। ক্লিয়ার হয়েছে? তাহলে লেফট টু রাইটের দিকে আমরা যত যাব ইলেকট্রন অ্যাফিনিটি তত কি হবে না ইনক্রিজ করবে। কেন ইনক্রিজ করবে? নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে তাই। ওকে, এটা কিন্তু সবসময়ের জন্য ট্রু নয়। যেমন করে আমরা আমাদের আয়নাইজেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে কয়েকটা এক্সেপশনাল কেস দেখেছিলাম, এখানেও সেরকম এক্সেপশনাল কেস আছে। যেমন দেখো গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। গ্রুপ 1 এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS1 অ্যান্ড গ্রুপ 2 এর হচ্ছে কি NS2। অর্থাৎ এখানে একটা ইলেকট্রন আছে আর এখানে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। হুইচ ওয়ান ইজ মোর স্টেবল? অবশ্যই এটা হচ্ছে কি বেশি স্টেবল, এটা কম স্টেবল, তাই না? তাহলে আমরা দেখছি NS2 এর ইলেকট্রনিক কনফিগারেশনটা মোর স্টেবল দেন NS1, এটার কারণ আমরা আগেই পড়ে নিয়েছি। এবার আমরা দেখছি যে ইলেকট্রন অ্যাফিনিটি কথাটার মানে হচ্ছে বাইরে থেকে একটা ইলেকট্রনকে গ্রহণ করা। তাহলে এ যদি একটা ইলেকট্রনকে গ্রহণ করে, একটা ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি যদি গ্রহণ করে তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়ে যাবে? NS1 ছিল সেখান থেকে হয়ে যাবে NS2, তাই না? এ যদি একটা ইলেকট্রনকে গ্রহণ করে এই অরবিটালে তো আর গ্রহণ করতে পারবে না, এবার তাকে নেক্সট অরবিটালে গ্রহণ করতে হবে। অর্থাৎ NS2 এরপরে কি আছে? NP আছে। NP তে একটা ইলেকট্রন সে অ্যাবজর্ব করতে পারে, গ্রহণ করতে পারে, তার মানে NS2 NP1। তো এই দুটো কনফিগারেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই কনফিগারেশনটা স্টেবল। যদি সে কোনোভাবে ইলেকট্রন গ্রহণ করে তাহলে এই কনফিগারেশনটা স্টেবল হবে না, এটা ডেফিনেটলি এই কনফিগারেশনটি স্টেবল থাকবে। তাহলে ও কিছুতেই এই কনফিগারেশনটা হতে চাইবে না। যদি হতে হয় তাহলে একে ভাস্ট অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে, তাই না? একে যদি আরো একটা ইলেকট্রন গ্রহণ করে NP1 হতে হয় তাহলে একে ইলেকট্রন গ্রহণ করার জন্য এনার্জি দিতে হবে, মানে এ এনার্জি গ্রহণ করবে তবে গিয়ে এই NP1 এ ইলেকট্রনটাকে প্রবেশ করতে অনুমতি দেবে। কথাটা ক্লিয়ার হয়েছে? যে এ যদি ইলেকট্রন গ্রহণ করার জন্য এনার্জিও অ্যাবজর্ব করে, তার মানে এনার্জি অ্যাবজর্ব করছে মানে এনার্জিটাকে আমরা পজিটিভে লিখবো, পজিটিভ টার্ম দিয়ে লিখবো। নর্মালি কি হয়? ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে তার জন্য এনার্জি লিবারেট করবে। এনার্জি লিবারেট করবে কথাটা মানে হচ্ছে কি এনার্জি ছাড়ছে, মানে এনার্জিটাকে আমরা নেগেটিভ টার্ম দিয়ে দেখাবো সবার ক্ষেত্রে। কিন্তু দু একটা এক্সেপশনাল আছে, তার মধ্যে এটা একটা। এ তার বেশি স্টেবল স্টেট ছেড়ে লেস স্টেবল স্টেটে যাবে তাহলে একে তো এনার্জি বাইরে থেকে দিতেই হবে, তাই না? তাহলে এটা হচ্ছে কি NS2 NP1। এই স্টেটে যদি যেতে চায় তাহলে এর ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা কি হয়ে যাবে না পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ থাকবে না। হোয়ারাস এই দুটোর মধ্যে দেখো অবশ্যই NS1 এর চেয়ে NS2 মাচ মোর স্টেবল, তাই না? তাহলে এটা যদি বেশি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পেতে চায় তাহলে ও তো নিজের থেকে এনার্জিকে বের করে দেবে যে হ্যাঁ আমি অবশ্যই একটা ইলেকট্রন পেয়ে মোর স্টেবল এনার্জি স্টেটে কনভার্ট হবো, NS2 হবো, তাহলে ও ভেতর থেকেই এনার্জি লিবারেট করবে। তার মানে NS1 এর ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু হচ্ছে গিয়ে নেগেটিভ, হোয়ারাস NS2 এর ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু হচ্ছে গিয়ে পজিটিভ। ক্লিয়ার হয়েছে? তাহলে কার অ্যাফিনিটি বেশি? অ্যাকচুয়ালি কার অ্যাফিনিটি বেশি না এক নাম্বার গ্রুপের, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 এই দুজনকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বরের স্টেবিলিটি, এক নম্বরের যে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু সেটা অনেক বেশি কার তুলনায় না 2 নম্বরের তুলনায়। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমরা দেখব যে গ্রুপ 15 এই গ্রুপটার কি হয়। দেখো গ্রুপ 15 এ কারা কারা আছে না নাইট্রোজেন, ফসফরাস এরা আছে, ঠিক আছে, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এরা আছে। তো নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে কি 7। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি না 1s2 2s2 2p3, তাহলে 2s2 ফুললি ফিল্ড
অ্যান্ড 2p3 এটা কিরকম ভাবে আছে না হাফ ফিল্ড স্টেটে আছে, তাহলে এটা তো বেশি স্টেবল, তাই না? তাহলে গ্রুপ 14 এর কথা ভাবো, গ্রুপ 14 এ যে আছে অর্থাৎ নাইট্রোজেনের আগে কার্বন আছে, তাই না? তাহলে কার্বনের হচ্ছে কি 6 1s2 2s2 2p2, তাহলে 2s2 এন্ড 2p তেও দুটো ইলেকট্রন আছে। ওকে, আর গ্রুপ 15 এর পরে আছে মনে করো গ্রুপ 16, মনে কেন করবে, অবশ্যই গ্রুপ 16ই আছে। তাহলে গ্রুপ 16 এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কি 8, তাহলে এটা হচ্ছে কি 1s2 2s2 এন্ড 2p4, তাই না? তাহলে 2s2 এন্ড 2p4 1 2 3 এন্ড 4, ঠিক আছে? তাহলে আমরা জানি যত লেফট থেকে রাইটের দিকে আমরা যাব তত নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, তাই না? তাহলে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ যত করছে তত ইলেকট্রন অ্যাফিনিটিও ইনক্রিজ করার কথা। তার মানে নরমালি ইলেকট্রন অ্যাফিনিটি অফ অক্সিজেনের সবচেয়ে বেশি হওয়ার কথা, মানে ইলেকট্রন অ্যাফিনিটি অফ এদিকে আছে যেহেতু কার্বন, আমি আগে কার্বন লিখি, কার্বনের কম, তারপরে ইলেকট্রন অ্যাফিনিটি অফ নাইট্রোজেন, তারপরে ইলেকট্রন অ্যাফিনিটি অফ অক্সিজেন, এইটা হওয়ার কথা, তাই না? আমরা নরমালি জানতে পারছি যে লেফট থেকে যত রাইটের দিকে যাব নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করবে, তার মানে ইলেকট্রন অ্যাফিনিটিটাও ইনক্রিজ করবে, ইলেকট্রনটাকে গ্রহণ করে ধরে রাখার ক্ষমতাটা ইনক্রিজ করবে, ঠিক আছে? কিন্তু নরমালি কি হয়, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে এখানে কার্বনের হচ্ছে কি 2s2 2p2, তার মানে আর একটা যদি ইলেকট্রন পেয়ে যায় তাহলে কি হয়ে যাবে 2p3 তে কনভার্ট হয়ে যাবে, 2p3 তে কনভার্ট হয়ে যাবে একটা ইলেকট্রন পেয়ে গেলে, তাই না? তাহলে এটা তো বেশি স্টেবল স্টেট, কারণ এই ইলেকট্রন অ্যাফিনিটিটা অবশ্যই বেশি, এই ইলেকট্রন অ্যাফিনিটি অবশ্যই বেশি, কিন্তু দেখো এ অলরেডি 2p3 স্টেটে আছে, তাই না? তাহলে এ যদি 2p3 স্টেটে থাকে তাহলে আরেকটা যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিসে কনভার্ট হয়ে যাবে না 2p4 এ কনভার্ট হয়ে যাবে। তাহলে 2p4 কথাটার মানে হচ্ছে মোর দ্যান হাফ ফিল্ড, তাহলে কোন স্টেটটা স্টেবল 2p3 না 2p4? হাফ ফিল্ড ইজ মাচ মোর স্টেবল দ্যান 2p4, তাই না? তাহলে এই স্টেটে যদি ওকে আসতে হয় তাহলে এনার্জি সে রিলিজ করবে না, এনার্জি গেইন করবে, তার মানে এখানে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু হবে গিয়ে পজিটিভ, ক্লিয়ার? whereas অক্সিজেন এখানে দেখো 2p4 আছে, এই তো 2p4 অলরেডি হয়েই আছে, এখানে নিউক্লিয়ার চার্জ অন্তত কার্বনের তুলনায় অনেকটা বেশি, তাই না? তার মানে আমি দেখতে পাচ্ছি কার্বনের তুলনায় এখানে নিউক্লিয়ার চার্জটা অনেকটা বেশি, তার মানে এর ইলেকট্রন অ্যাফিনিটি সত্যি সত্যি অনেক বেশি হবে, এবং এ যদি একটা ইলেকট্রন গ্রহণও করে 2p4 থেকে কি হয়ে যাবে না 2p5 হয়ে যাবে। এটা 2p4টা 2p3 তো নয়, মানে হাফ ফিল্ড তো ছিল না, 2p4 ছিল, সেখান থেকে 2p5 হবে। কার্বনের তুলনায় এর ইলেকট্রন অ্যাফিনিটিটা অবশ্যই বেশি হবে, কিন্তু এর ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু সবচেয়ে কম হবে নাইট্রোজেনের, সবচেয়ে কম হবে নাইট্রোজেনের। কেন না নাইট্রোজেন সে তার স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনটা ব্রেক করে সে আনস্টেবল একটা ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ 2p4 এটা গ্রহণ করছে, তার মানে একে আলাদা করে আমাকে এনার্জি দিতে হবে, তাই না? ক্লিয়ার হয়েছে? তার মানে এই অর্ডারটা ট্রু নয়, ট্রু হচ্ছে গিয়ে ইলেকট্রন অ্যাফিনিটি অফ নাইট্রোজেন ইজ মাচ মোর লেস দেন ইলেকট্রন অ্যাফিনিটি অফ কার্বন, তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা কার্বনটা বেশি হবে, তারপর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি অফ অক্সিজেন। ক্লিয়ার? কেন অক্সিজেন বলছি? ইলেকট্রন অ্যাফিনিটি অফ নাইট্রোজেন ইজ লেস, কেন বললাম না এর হাফ ফিল্ড অবস্থাটা ছেড়ে মোর দেন হাফ ফিল্ড হচ্ছে, তাই এটার ইলেকট্রন অ্যাফিনিটিটা সবচেয়ে কম। তারপর হচ্ছে কি কার্বন, কেননা কার্বনে দেখো কার্বন মোর স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনে যাচ্ছে, মানে 2p3 হবে, কিন্তু এর নিউক্লিয়ার চার্জটা যদি আমি অক্সিজেনের সাথে কম্পেয়ার করি তাহলে এখানে কম এখানে বেশি, তাই না? খুব বেশি পার্থক্য হয় না, 4-5 কিলো জুলের পার্থক্য, এইটুকুই। তাহলে উপর থেকে যত নিচের দিকে নামবো তাহলে সাইজ ফ্যাক্টরটা কি হবে না ইনক্রিজ করবে। ওকে, তাহলে সাইজ ফ্যাক্টর যত ইনক্রিজ করছে নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেলের ডিসটেন্স ইনক্রিজ করছে, তাহলে নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন কি হয় না ডিক্রিজ করে, তাই না? এই নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি হচ্ছে কমে যাচ্ছে, সেই জন্য বাইরের কোনো একটা ইলেকট্রনকে এই যে নিউক্লিয়াস টেনে নিজের বাইরের এই কক্ষপথে ঢোকাবে সেই ক্ষমতাটাও হ্রাস পেয়ে যাচ্ছে, তার মানে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু কি হচ্ছে কমে যাচ্ছে। তারপরে লেফট থেকে রাইটের দিকে গেলে, লেফট টু রাইটের দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু কি হয়
না ইনক্রিজ করে, আর উপর থেকে নিচের দিকে নামলে, উপর থেকে নিচের দিকে, আপ থেকে ডাউন যদি নামি, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা কি হয়, না ডিক্রিজ হয়। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম এই দুজনকার মধ্যে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা কার বেশি, তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো। সোডিয়াম হচ্ছে 2s2p এই ঘরের মেম্বার, আর পটাশিয়াম হচ্ছে 3s3p। তাহলে সাইজ ফ্যাক্টরটা এর বেশি, এর কম, তার মানে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা কার বেশি হবে, কার কম হবে, না সোডিয়ামের বেশি হবে ইলেকট্রন অ্যাফিনিটি কার চাইতে, না পটাশিয়ামের চাইতে। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট সবচেয়ে ইন্টারেস্টিং এর ব্যাপার দেখো, ইলেকট্রন যখন প্রবেশ করবে তখন আমরা চারটে অরবিটাল সম্পর্কে পড়েছি তো, s p d and f। তো ইলেকট্রন যদি মনে করো নিউক্লিয়াসে নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে ইলেকট্রনটাকে প্রবেশ করাচ্ছে, ঠিক আছে, তার জন্য শক্তি খরচ করছে, কিন্তু ইলেকট্রনটা s কক্ষপথেও প্রবেশ করতে পারে, p তেও প্রবেশ করতে পারে, d তেও প্রবেশ করতে পারে, আবার f এও প্রবেশ করতে পারে। কোথায় প্রবেশ করবে আমি তো জানি না, ঠিক আছে, যার ক্ষেত্রে যেরকম হবে, তাই না? লেফট থেকে যত আমরা রাইটের দিকে যাই তত প্রথমে এস আসে, তারপরে এফ আসে, তারপর ডি আসে, তারপর পি আসে, এরকম করে যায়। তো ওপরের দিকের গুলো নয়, নিচের দিকের গুলোর কথা বলছি। ওপরে প্রথমে এসি আসে 1 নম্বরে, 2 নম্বরে কি থাকে, এস থাকে, তারপর পি থাকে, 3 নম্বরেও তাই থাকে, এইদিকে এস থাকে, তারপর পি থাকে। 4 নম্বরে কি হয়, প্রথমে এস থাকে, তারপর ডি, তারপরে পি। 5এও তাই। 6এ কি হয় না, এস, তারপর এফ গুলোকে আমরা আলাদা করে লিখি, তারপরে ডি, তারপরে পি, এরকম ভাবে যায়। তো ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে, যদি এস এ, তারপরে পি তে, কিংবা ডি তে, কিংবা এফ এ, সব জায়গায় কি ইলেকট্রন অ্যাফিনিটিটা সেম হবে, তা হবে না। দেখো আমরা জানি নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ, তাই না? তাহলে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে যদি এস থাকে, তাহলে এতে এর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা সবচেয়ে বেশি, কেননা নিউক্লিয়াসের যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা সবচেয়ে ভালো এস এর উপর কাজ করে, তারপর পি এর উপর, তারপর ডি এর উপর, তারপর এফ এর উপর। ক্লিয়ার? তাহলে এস যদি নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে, তাহলে ইলেকট্রনটাকে এই সবচেয়ে ভালোভাবে গ্রহণ করতে পারবে, তারপরে এর ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম হচ্ছে এফ এর। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি অফ এস ইজ মাচ মোর গ্রেটার দেন পি, দেন ডি, দেন এফ। এবার আসছি ইলেকট্রন বিন্যাসের কথায়, ঠিক আছে? তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনের উপরও তো ইলেকট্রন অ্যাফিনিটিটা ডিপেন্ড করবে। আমরা খুব ভালো এই কথাটা বলার উদ্দেশ্যই হচ্ছে ওই হাফ ফিল্ড আর ফুল ফিল্ডের কথা, হাফ ফিল্ড আর ফুললি ফিল্ডের কথা। অর্থাৎ আমরা জানি যে হাফ ফিল্ড অরবিটাল এন্ড ফুল ফিল্ড অরবিটালস আর মাচ মোর স্টেবল, ওদের ইলেকট্রন অ্যাফিনিটি তাহলে এক্সেপশনালি কমই হবে, কেননা ওরা ওই অ্যারেঞ্জমেন্টটাতে সবচেয়ে বেশি স্টেবল আছে। হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ড অরবিটাল ওই অ্যারেঞ্জমেন্টে সবচেয়ে বেশি স্টেবল থাকে, এটা আমরা জানি। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা ব্রেক করে তারা নিশ্চয়ই এক্সট্রা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, তাই না? তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা ব্রেক করে যদি আমি এক্সট্রা ইলেকট্রন গ্রহণ করাতে চাই, আমি যদি চাই যে আরো একটা ইলেকট্রন এরা গ্রহণ করুক, তাহলে আমাকেই বাইরে থেকে এনার্জি দিতে হবে। মানে ও নিজের থেকে চাইছে না, ওর নিজের কোনো দায় নেই, তারপরে ওর ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু কি হবে, কম হবে। ওর ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু সবচেয়ে কম হবে, আমাকে বাইরে থেকে এক্সট্রা এনার্জি দিতে হবে, খরচ করতে হবে। তাহলে হাফ ফিল্ড আর ফুল ফিল্ডের মধ্যে কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, এটা বলার কথাই নয়। অবশ্যই হাফ ফিল্ডের ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা ফুল ফিল্ডের চাইতে বেশি, তুলনামূলক বেশি, বাকি সবার চাইতে এদের কম, এদের সবচেয়ে কম। মানে ফুল ফিল্ডের সবচেয়ে কম, তারপর হাফ ফিল্ড, তারপর বাকিটা আস্তে আস্তে ইনক্রিজ করবে। ক্লিয়ার হয়েছে? এতটুকু বোঝা গেছে নিশ্চয়ই? বোঝো, এটাও ফ্লুরিন, এটা ক্লোরিন। ফ্লুরিনের তুলনায় ক্লোরিনের সাইজটা বড়। নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনটাকে এখানে কম আকর্ষণ করবে, এখানে বেশি আকর্ষণ করবে। এতটা পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে? তাহলে এর ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু মনে করো ইএফ, ঠিক আছে, ফ্লুরিন বলে এফ দিচ্ছি। আর এর ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু হচ্ছে ইএসিএল। তাহলে কোনটা বেশি, না এফ এরটা বেশি, সিএল এরটা কম। এতটা পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই, ডিউ টু সাইজ ফ্যাক্টর, তাই না? নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন, নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন। ক্লিয়ার? এবার দেখো, নতুন করে একটা ইলেকট্রনকে গ্রহণ করা, এটা হচ্ছে গিয়ে ছোট্ট একটা জায়গার মধ্যে 7খানা ইলেকট্রন, এটা বড় জায়গার মধ্যে 7খানা ইলেকট্রন। কোথায় চার্জটা বেশি, মানে চার্জের ডেনসিটিটা বেশি? অবশ্যই ছোট্ট জায়গার মধ্যে 7টা ইলেকট্রন,
7টা ইলেকট্রন একটা ছোট্ট জায়গার মধ্যে আছে, মানে এখানে নেগেটিভের চার্জ ডেন্সিটিটা অনেক বেশি এটার তুলনায়, তাই না? তাহলে আরেকটা নেগেটিভ চার্জকে ও ইনভাইট করছে, তাহলে এরাও নেগেটিভ এও নেগেটিভ, কি হবে? একটা বিকর্ষণ বল তৈরি করবে, এখানেও বিকর্ষণ বল তৈরি করবে, কিন্তু কোথায় বেশি স্ট্রং বিকর্ষণ বলটা কাজ করবে? এখানে ছোট্ট জায়গার মধ্যে 7টা নেগেটিভ, এখানে তুলনামূলক একটু বড় জায়গার মধ্যে 7টা নেগেটিভ, এখানে বিকর্ষণ বলটা এখানের তুলনায় কি হবে? বেশি হবে, এই বিকর্ষণ বলটা বেশি হবে, তাই না? তাহলে এর ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি, কিন্তু বিকর্ষণ বলটা দেখা যাচ্ছে বিকর্ষণ বলটাও এর বেশি, তাই না? রিপালশন ফোর্সটাও, ফোর্স অফ রিপালশন এটা বেশি, ফোর্স অফ রিপালশন এটা কম, ফ্লুরিনের বেশি ক্লোরিনের কম, বোঝা গেছে? তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির জন্য ওকে ও এনার্জি কি করছিল? এনার্জি লিবারেট করছিল, মানে ইলেকট্রন অ্যাফিনিটিটা নেগেটিভ, এখানেও ইলেকট্রন অ্যাফিনিটিটা নেগেটিভ। কিন্তু এই ফোর্স অফ রিপালশনটা, অর্থাৎ এই ইলেকট্রনটাকে ঢোকাতে গেলে এই ইলেকট্রনগুলো বিদ্রোহ করছে, বলছে ঢোকাতে দেবো না, তাহলে কি করতে হবে? এই রিপালশনটাকে ওভারকাম করার জন্য ওকে এক্সট্রা এনার্জি এই ইলেকট্রনটাকে লিবারেট করতে হবে। এই ইলেকট্রনটাকে যদি এখানে ঢুকতে হয় তাহলে ওকে এই বিকর্ষণ বলটা আগে ওভারকাম করার জন্য এনার্জি লিবারেট করতে হবে। কথাটা বোঝা গেছে? মানে বাইরের থেকে যদি কোনো মেম্বার আমার ঘরে আসে, তাহলে আমরা যদি ঘরে তাকে ঢুকতে না দিই, তাহলে ওকে আগে নিউক্লিয়াসকে এনার্জি দিতে হবে, মানে পয়সা দিতে হবে, কিছু লোভ দেখাতে হবে, তবে কি তো ঢুকবে, তাই না? তাহলে এই ফোর্স অফ রিপালশনটা কি হয়ে যাচ্ছে না পজিটিভ, বোঝা গেছে? এখানেই কিছু এনার্জি দিয়ে দিচ্ছে, তাহলে যতটা অ্যামাউন্ট অফ এনার্জি সে লিবারেট করছিল ততটা করতে পারছে না, কেননা কিছুটা অ্যামাউন্ট অফ এনার্জি সে বাইরে থেকে অ্যাবজর্ব করছে। টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা কত হচ্ছে? মাইনাস EAF প্লাস ফোর্স অফ রিপালশন অফ ফ্লুরিন, বোঝা গেছে? বুঝতে পেরেছো? মানে যতটা অ্যামাউন্ট অফ এনার্জি এই নিউক্লিয়াসটা খরচ করছে এই ইলেকট্রনটাকে গ্রহণ করার জন্য, ততটা সে টোটাল খরচ করতে পারছে না। কেন না? এই ইলেকট্রনটা ওই নিউক্লিয়াসকে কিছু পয়সা দিচ্ছে, ভাই আমি তোমার ঘরে যাচ্ছি, তুমি তোমার মেম্বারদেরকে একটু শান্ত করো, বোঝা গেছে? মনে করো 10 লাখ টাকা খরচ করছে এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনটাকে গ্রহণ করার জন্য, ঠিক আছে? তার মধ্যে 10 লাখ টাকা তো খরচ করতে পারছে না, কেননা এই ইলেকট্রনটা ঘুষ হিসাবে একে 2 লাখ টাকা দিচ্ছে, যে আমি ঢুকছি কিন্তু তুমি এদেরকে শান্ত করো যাতে আমাকে বিকর্ষণ না করে, বোঝা গেছে? তাহলে 10 লাখ খরচ করেছিল আর 2 লাখ পেলো, তাহলে টোটাল কত খরচ হলো? না 8 লাখ খরচ হলো। whereas এর মনে করো ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু হচ্ছে গিয়ে, মানে ইলেকট্রন অ্যাফিনিটি এর তুলনায় কম হওয়ার কথা ছিল, ঠিক আছে? এর মনে করো এর মানে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু হচ্ছে কি এমনি 9 লাখ, মানে 9 লাখ টাকা খরচ করছে এই ইলেকট্রনটাকে প্রবেশ করানোর জন্য, কিন্তু এর রিপালশনটা এর তুলনায় তো কম। এই ইলেকট্রন দেখছে ওর রিপালশনটা তো কম, আমাকে বেশি পয়সা খরচ করতে হবে না, আমি যদি মোটামুটি 25,000 টাকা দিয়ে দিই তাহলে ঢুকিয়ে নেবে আমাকে, ঠিক আছে? এই ইলেকট্রনিকে 25,000 টাকা দিল, টোটাল এই 9 লাখ টাকা খরচ করছে প্লাস 25,000 টাকা পাচ্ছে, টোটাল এর খরচ কত হচ্ছে? এর খরচ হচ্ছে 8,75,000 টাকা, মানে এর তুলনায় কম, তাই না? 8.75, মানে 0.25 এ গ্রহণ করছে, তাহলে এর টোটাল খরচ কত হচ্ছে? 8,75,000 টাকা। তাহলে এর আলটিমেট ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি হয়ে গেল? না ক্লোরিনের বেশি হয়ে গেল, ফ্লুরিনের কম হয়ে গেল। শুধুমাত্র কি বাইরের এই রিপালশনটাকে ওভারকাম করার জন্য এই মানে কিছুটা এনার্জি গ্রহণ করা। ক্লিয়ার হয়েছে? সিমিলার এক্সপ্লেনেশন প্রযোজ্য কার জন্য? অক্সিজেন আর সালফারের জন্য। সালফারের সাইজটা তুলনামূলক বড় অক্সিজেনের চাইতে, এখানে যে রিপালশনটা হয় এখানে তুলনামূলক কম হয়, তাই এর ইলেকট্রন অ্যাফিনিটিটা তুলনামূলক কম হয়, সালফারের ইলেকট্রন অ্যাফিনিটিটা তুলনামূলক বেশি হয়। ক্লিয়ার হয়েছে? দেখো যারা নিষ্ক্রিয় গ্যাস হয় অর্থাৎ গ্রুপ 18 এর মেম্বারগুলো, মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু তাহলে কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? আমরা জানি ইলেকট্রন গ্রহণ করতে গেলে এনার্জি লিবারেট করতে হবে, তাই না? তার মানে ইলেকট্রন অ্যাফিনিটিটার ভ্যালু নেগেটিভ, এটা বললাম। কিন্তু এদের ক্ষেত্রে সবার জন্য কি হবে? না পজিটিভ হবে। কেন পজিটিভ হবে এটা বলার কথা নয়, এটা সবাই ফুললি ফিল্ড থাকে। 2s2 2p6, তাই না? 3s2 3p6, 4s2 4p6 প্রত্যেকে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনে থাকে, তাই জন্য
এই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনটা ব্রেক করে যদি আমাকে এক্সট্রা ইলেকট্রন গ্রহণ করাতে হয় মানে তার পরের সেলটাতে, তাহলে আমাকে বাইরে থেকে এনার্জি দিতে হবে। মানে ওর ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা কি হবে? অবশ্যই পজিটিভ হবে। ওর নিজের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনটা মানে নিজের যে স্টেবল যে সিস্টেমটা সেটা ব্রেক করে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তা আমাকেই এনার্জি দিতে হবে, মানে ওকে গ্রহণ করাতে হবে, বাইরে থেকে ইলেকট্রন এনার্জি দিতে হবে বলে এনার্জি টার্মটা পজিটিভ হবে। ওকে ওকে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি সম্পর্কে আশা করি আর কোনো প্রবলেম নেই। তোমরা প্রবলেমসগুলো সলভ করো, যদি কিছু আটকায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, স্টে টিউনড।